ফিফা এশিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে? আমি বলতে চাচ্ছি এই আসরে বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাংলাদেশ নতুন আর কাকে কাকে পেতে যাচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ আসলে কেমন করতে পারে, প্রতিপক্ষগুলোর বিপক্ষে পরিসংখ্যানই বা কেমন, আর এই আসরটা ফিফা এশিয়ান কাপ বাংলাদেশ ফুটবলের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন, এই সবকটি বিষয় নিয়ে ছোট ছোট করে একটু বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতে টুর্নামেন্টের ফরম্যাটটা নিয়ে একটুখানি আগে বলে নিই। সেটা হচ্ছে যে আগামী 24 সেপ্টেম্বর থেকে হবে এবং টুর্নামেন্টটা কিন্তু দুটো ভাগে, একটা হচ্ছে যে প্রিমিয়ার ডিভিশন আর একটা চ্যালেঞ্জ ডিভিশন। বাংলাদেশ খেলবে হচ্ছে প্রিমিয়ার ডিভিশন, যেখানে দুটো গ্রুপ আছে। এখানে এই দুই গ্রুপে চারটা চারটা করে দল 8টা অংশ নেবে, আর অন্য যেটা চ্যালেঞ্জ ডিভিশন আছে সেখানে হচ্ছে তিনটা 6টা দল অংশ নেবে, মোট 14টা দলের, এবং দুই বিভাগ থেকেই দুটো দল কিন্তু চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে ভারতের রিপ্লেসমেন্ট হিসেবে। ভারতের এখানে খেলার কথা ছিল, কিন্তু তারা ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে জন্য নাম প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশের সামনে সুযোগটা এসেছিল, বাংলাদেশের সুযোগটা কাজে লাগিয়েছে, ফিফার অনুমোদন পেয়ে গেছে। এখন বাংলাদেশের পার্টটা হবে কিন্তু ইন্দোনেশিয়াতে ফুটবলের জনপ্রিয়তা কতটুকু যারা ইন্দোনেশিয়ান লোকাল ফুটবলের খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন। এখন মূল যে বিষয়টা আমি শুরুতে আসি, যে এই আসরে বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাংলাদেশ কাকে কাকে পেতে যাচ্ছে। আমি পুরনো যারা আছে তাদের নাম বলছি না, শুরুতেই যে নামটা সবার আগে আসবে তিনি হচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। তার বায়োমেট্রিক হয়ে গেছে, পাসপোর্টও হাতে পেয়ে যাবেন, এখন তার ক্লাব ফুটবলের ম্যাচ চলছে। তিনি বাংলাদেশের জার্সিতে এই টুর্নামেন্ট দিয়ে যে অভিষেক হতে যাচ্ছে তার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বড় রকম কোনো দুর্ঘটনা বা অন্য কিছু না হলে, তাছাড়া কিন্তু এ নিয়ে কোনো রকম সন্দেহ সংশয় কিচ্ছু নেই। তিনি যোগ দেবেন ক্যাম্পের শুরু থেকে এটা বলা যাবে না, কারণ তার ক্লাব ফুটবলের ম্যাচ চলছে। একেবারে শেষ মুহূর্তে হয়তো ফিফা উইন্ডোর যখন ছুটিটা হবে, তার ক্লাবের ম্যাচ থাকবে না, সর্বশেষ ম্যাচ, ওই সময় তিনি এসে দলের সাথে যুক্ত হবেন। এর বাইরে আরও যে খেলোয়াড়, আরও একজন খেলোয়াড় আসলে যাকে অনেক দিন হলেই আলোচনায়, বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুকি ইতোফুসা। তিনিও বায়োমেট্রিক দিয়েছেন, তার পাসপোর্টের কার্যক্রমও প্রায় শেষের দিকে, সম্ভবত এই সপ্তাহে তিনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। হাতে পেলে আমি যতটুকু জানি আগামী 3 তারিখের আগে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তিনি ঢাকায় যাবেন। সেটা ক্লাবের সাথে চুক্তির আনুষ্ঠানিকতা, আমি বলছি ফোর্টিজ এফসির সাথে তিনি যে চুক্তি করেছেন সেই চুক্তির আনুষ্ঠানিকতার পাশাপাশি সম্ভবত তিনি জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিতে যাচ্ছেন। এবং তিনি কিন্তু ফোর্টিজ এফসিতে বাংলাদেশি প্লেয়ার হিসেবে খেলবেন, জাপানি ফুটবলার হিসেবে না, কারণ বিদেশি কোটা যেটা ফোর্টিজে শেষ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। তিনি খেলবেন হচ্ছে বাংলাদেশি ফুটবলার হিসেবে। এটা হচ্ছে যে সুকির কথা বললাম। তৃতীয় আরেকজন যেটা, এটা আমাদের সম্ভাবনাময়, যাকে নিয়ে একসময় খুবই আলোচনা হয়েছে, অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে বসুন্ধরা কিংসে এসেও ছিলেন, জাতীয় দলে অভিষেক হলো, তারপরে খানিকটা বলা যায় যে কাবরেরা ইগনোর করেছেন, তার অবহেলাতে তিনি আবারও ফিরে গেছেন, বা ওইভাবে জাতীয় দলে যেভাবে তাকে আসলে ব্যবহার করা উচিত ছিল হয়নি। তিনি হচ্ছেন কিউবা মিচেল। তিনিও কিন্তু খেলার মধ্যেই আছেন এবং গোল করছেন নিয়মিত। সবকিছু মিলে তাকেও এই টুর্নামেন্টের জন্য আমাদের কোচ টমাস ডুলি নিশ্চয়ই বিবেচনায় রাখবেন। কিউবা মিচেলও অ্যাভেলেবেল আছে, আসলে মানে তিনি পুরনো, কিন্তু নতুন করে তাকে আসলে কিউবা মিচেলকে দরকার আছে, তাকে স্কোয়াডে আমরা দেখতে চাই। তৃতীয় যে ব্যাপারটি, যে জায়ান হাকিমকে আসলে পাওয়া যাচ্ছে না এই সেপ্টেম্বর উইন্ডোতে, আমরা সাফে পাবো, কারণ তার কাগজপত্রের খানিকটা জটিলতা আছে, সেটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। জায়ান হাকিমকে এই সেপ্টেম্বরে এশিয়ান কাপে পাওয়া যাবে না অন্তত। এরপরে যে খেলোয়াড়টা আছে, এর আগে ফাহাদ করিম সাহেব নিজে কিন্তু বলেছিলেন, তার সাথে SMS এ যোগাযোগ হয়েছে, তিনি শিডিউলটা জানতে চেয়েছেন যে আসলে কখন কবে ম্যাচ এশিয়ান কাপের, এবং সেটা জানার পরে আমি বলছি ট্রেভর ইসলামের কথা। ট্রেভর ইসলামকে পাওয়া গেলে কিন্তু নাম্বার 9 হিসেবে যে আমাদের অভাবটা, সেটা পূরণ হবে অনেকটাই। তিনিও খেলার মধ্যেই আছেন, ফলে যেটা হবে যে ট্রেভরকে পাওয়া গেলে, ট্রেভর এবং আমাদের লোকাল মোরসালিন আছে, সবকিছু মিলে ওই জায়গাটাতে জায়ান হাকিমকে পাওয়ার আগ পর্যন্ত অভাবটা কিন্তু খুব ভালোভাবেই পূরণ হয়ে যাবে। এটা তো বললাম এই নতুনদের কথাই। এর বাইরে যদি আমি পুরনোদের, আমাদের সবচেয়ে বিগ বস, যাকে কেন্দ্র করে আসলে ফুটবলের এই যে এত উন্মাদনা বা খানিকটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, তিনি হচ্ছেন হামজা চৌধুরী। তিনিও খেলার মধ্যে আছেন, হামজা চৌধুরী আসবেন। সমিত সোম, তিনিও নতুন ক্লাবে যদিও অভিষেক হয়, কিন্তু তিনিও খেলার মধ্যেই আছেন। জায়ান আহমেদের, তিনি আরব আমিরাতে খেলছেন, তিনিও আসবেন। তারিক কাজী ডিফেন্ডার হিসেবে, তিনি ভুটানে খেলছেন। এখানে বংশোদ্ভূত প্লেয়ার আরও একজনের কথা আসলে না বললেই না, বয়সভিত্তিক পর্যায়ে যিনি খেলছেন, অ্যাডাম আব্বাস। বয়সে হয়তো অনূর্ধ্ব 20-এ খেলছেন, কিন্তু তিনি যদি ভালো পারফর্ম করেন এই আসরটাতে, বাংলাদেশ তো প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে পারলো না শুধুমাত্র কর্মকর্তাদের উদাসীনতায়। এখন এই উজবেকিস্তানে যে 3টা ম্যাচ আছে, ওখানে যদি নিজেকে আসলে প্রমাণ করতে পারেন ওইভাবে, তাহলে কিন্তু টমাস ডুলি এরকম একজন ইনফর্ম ফুটবলারকে তিনি আসলে স্কোয়াডে রাখবেন, এটা মোটামুটি বলা যায়। ইভেন মাহি খান, তার হাতের ইনজুরি সারিয়ে তিনি যদি আসলে ম্যাচে ফিরতে পারেন, তার ক্ষেত্রেও বিবেচনায় আছে।
এর বাইরে আরো চমক হিসেবেও দু একজন নাকি থাকতে পারে, টমাস ডলি সেই প্রক্রিয়া নিয়েও আসলে কাজ করছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই যে পুরনো যারা বংশোদ্ভূত প্লেয়ার আছেন, সঙ্গে নতুন যারা আসতে যাচ্ছেন, আমি যেগুলো নাম বললাম, সাথে আরো দু একজন যদি টমাস ডলি আসলে চমক হিসেবে দেন, দেখা যাক। এই ক্যাম্প শুরু হবে 27 তারিখ থেকে, 27 বা এই মাসের শেষ সপ্তাহ থেকে আসলে ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্প যে কয়েকদিনে চলুক, মানে সেপ্টেম্বরে, যেহেতু আমাদের ঘরোয়া ফুটবলটা এখন আনসার্টেন কবে থেকে ডেট ঘোষণা হচ্ছে, কিন্তু সেটা আবার পিছিয়ে যেতে পারে। তো আমাদের লোকাল প্লেয়ারও যারা আছে তারা এই ক্যাম্প থেকেই মোটামুটি নিজেদের ফিটনেস লেভেল বা সব কিছু ঝালিয়ে নেওয়া বা নিজেদের ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেটা হয়তো করে ফেলবেন। বিশ্বনাথ, তপু বর্মন, রাকিব, মোরসালিনের কথা তো আগেই বললাম, জামাল ভুঁইয়া, সবাই মিলে এই কাজিম শাহ, সব কিছু মিলে আমাদের যে স্কোয়াডটা দাঁড়াচ্ছে এটা কিন্তু অসাধারণ। এই মুহূর্তে হাতে যারা আছে আমি বলবো যে একটা ব্যালেন্স দল। এখন কেমন করতে পারে, যে আমি শুরুতে বললাম, এই যে তিনটা প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, মানে তিনটা দলই হচ্ছে আমাদের যে ওপরের র্যাঙ্কিং এর দল। এখন তাদের বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে, আমরা এই স্বপ্নটা আগেই না দেখি। কতটা ভালো করে সেটা হয়তো ম্যাচ শুরু হলে, ম্যাচের দিনগুলোতে বোঝা যাবে, কিন্তু এত বড় কিছু যে আমরা বিশাল কিছু করে ফেলবো, আগেই ওই ভাবনাটাতে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? আপনি আশা নিয়ে গেলেন, সেখান থেকে আবার আমাদের দল কেবল একটা, এই যে আমরা ফারহান আলী ওয়াহিদের কথা বলি, হামজা তো আছেই, সুকির কথা বললাম, কিউবা মিচেল, তাদের নিয়ে যদি একটা নতুন ফরমেশনে যায়, নতুনভাবে আসলে দাঁড় করাতে যায়, একটা পরীক্ষামূলক টুর্নামেন্ট হিসেবে এটা বিবেচিত হতে পারে। কিন্তু পরীক্ষামূলক বলেই যে আমরা খারাপ করব বা আমরা একেবারে কিছু করতে পারবো না, আস্থা রাখা যায়। যাদের আমরা বলছি তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স অবশ্যই আশা করা যায়। কিন্তু প্রতিপক্ষগুলোর বিপক্ষে মাথায় রাখতে হবে, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার বিপক্ষে আমরা সম্ভবত কখনো জিতিনি, বা দু একটা জয় আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরের বিপক্ষে ড্র আছে, এইরকম বেশিরভাগ সময় আমরা হেরেছি। এখন দেখা যাচ্ছে এই আসরে পরিবর্তিত বাংলাদেশ নতুনভাবে আসলে নিজেদের চেনাতে পারে কিনা। সেই চেনানোর জায়গাটাতে, ওই যে আমি শুরুতে বললাম যে কেন এত বেশি এই টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে যেমনই করুক, নিজেদের ওই ব্যাপারটা বোঝানো যায় যে হ্যাঁ আমরা ভালো দল, একটা রাইজিং দল হিসেবে আসছি, সামনে আমাদের ফুটবলের একটা পরিবর্তনের সময় এসেছে এবং নতুনভাবে আমাদের আসলে ফুটবল দুনিয়া চিনতে পারে, ওই রকম একটা বার্তা যদি দিয়ে আসতে পারে, তাহলে যেটা হবে যে আসিয়ানের এই টুর্নামেন্ট তো এবারই প্রথম বা শেষ না, সামনে আগামীতেও হবে, বা অতিথি দল হিসেবে তারা এরকম মানে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানাবে। বাংলাদেশের কিন্তু দরজাটা তখন উন্মুক্ত হয়ে যাবে, নিজেদের যদি প্রমাণটা করতে পারে। সাথে সমর্থকদের যে উন্মাদনা বা যে ব্যাপারটা আছে, এটা তো জানানোরও ব্যাপার আছে। আমরা ওয়ার্ল্ড কাপ আসলেই শুধুমাত্র জানাই বা দেখি যে আসলে বাংলাদেশে কতটা ফুটবল উন্মাদনা চলে বা সবাই ফুটবল নিয়ে কীভাবে মেতে থাকে, সেই ব্যাপারটা যদি আমরা এইভাবেও জানান দিতে পারি এই টুর্নামেন্ট দিয়ে, তাহলে কিন্তু ফিফার কাছে একটা পজিটিভ বার্তা যাবে এবং সেটা একটা পরবর্তী আসরগুলোর জন্য এটা একটা অনেক বড় কি বলবো যে উপাদান হিসেবে কাজ করবে। কেন, আমি একটা ছোট্ট উদাহরণই দিই। যে খেলা চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট খেলার জন্য কখনো ডাকে না, কিন্তু 23 বছর পরে বাংলাদেশ যখন গেছে, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এখন এই অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে ইগনোর করতে পারবে না, তাদেরকে টাইম টু টাইম আসলে ওই এফটিপিতে ওই রকম একটা সূচি রাখতে হবে, বাংলাদেশের জন্য রাখবেও তারা, কারণ একেবারেই হেলা ফেলার কোনো দল না। তো ওই ব্যাপারটা যদি এই ফুটবলে, এশিয়ান কাপে আসলে বাংলাদেশ জানান দিতে পারে, তাহলে ওভারঅল বাংলাদেশের ফুটবলের জন্য শুধু একটা ইতিবাচক বার্তা না, বাংলাদেশ ফুটবলের জন্য একটা নতুন দুয়ার উন্মোচিত হবে।